একটা হচ্ছে বিআরআই, এসসিও। এই দুটো জায়গাকে, অর্থাৎ বিআরআই বলতে আমি ব্রিক্স বোঝাচ্ছি না, আমি বলছি বেল্ট রোড বিআরআই সিএস ইজ ব্রিক্স, বিআরআই ইজ বেল্ট রোড ইনিশিয়েটিভ, আমি বেল্ট রোড ইনিশিয়েটিভ এই জায়গাটার কথা বলছি, এবং একসঙ্গে এসসিওর কথা বলছি। এই দুটো জায়গাকে কি ডোনাল্ড ট্রাম্পের এজন্যই ভয় যে তাদের দেশের অস্ত্রগুলো তারা পাঠাতে পারবে না এপারে, সেই কারণেই কি এসসিওকে তার ভয়? কারণ হচ্ছে নেটো গোষ্ঠীভুক্ত যে দেশগুলো রয়েছে, 4টে কান্ট্রি রয়েছে যাদের কাছে নিউক্লিয়ার রয়েছে, আবার এদিকে এসসিওতে থাকা ইন্ডিয়া, রাশিয়া, চায়না, এই দেশগুলোর কাছেও কিন্তু নিউক্লিয়ার শক্তি রয়েছে, মানে পারমাণবিক শক্তি রয়েছে। কোথাও কি ডোনাল্ড ট্রাম্পের এই জায়গাটায় একটা ভয় যে আমরা পিছিয়ে যাচ্ছি? কিংবা চীন যেভাবে বিআরআই এর ইনিশিয়েটিভ নিয়েছিল, বেল্ট রোড ইনিশিয়েটিভ, এখন তো তার সঙ্গে ভারতও হাত মিলিয়েছে, কোথাও কি এই পথেও ভয়? তাই কি ডোনাল্ড ট্রাম্পের এতটা আকচাকচি শুরু? ম্যাডাম, এত কমপ্লিকেটেড ভাবে বোঝার কিছু নেই, খুব সহজভাবে বুঝুন ব্যাপারটা। ফার্স্ট থিং ইজ, এসসিও হচ্ছে একটা মিলিটারি ওপিনিয়ন, একদম প্রাইমারিলি মিলিটারি ওপিনিয়ন, ঠিক আছে, একদম। আর বিআরআই ইজ প্রাইমারিলি ইকোনমিক ওপিনিয়ন, একদম কারেক্ট। এবার ওপিনিয়নশিপ যখন আমি অ্যানালাইসিস করব, সেটাকে তার ভাষায় করতে আমি যেহেতু ইউএন আর হচ্ছে নেটোর কথা একসাথে আলোচনা করছিলাম, আমি সেই কারণে এসসিও আর বিআরআই আমি ধরে ধরে বলছি, তাহলে সুবিধা হবে সবারই বুঝতে। যদি আমি বিআরআই এর কথা বলি, সেটা কিন্তু ইকোনমিক মডেল, সেই ইকোনমিক মডেলের সাথে প্রায় 60-62টা দেশ জড়িত হতে পারে। যদি বিআরআই এর আমরা ম্যাপ দেখি, তাহলে দেখব বহু কন্টিনেন্ট দিয়ে পাস করছে, বহু কান্ট্রি সেখানে পার্টিসিপেট করতে পারে, কিন্তু সেখানে দুঃখের কারণে আমেরিকার নেই। অল্টারনেট যে কারেন্সি যদি তারা তৈরি করে ফেলে, এটা কিন্তু ডি আমেরিকানাইজেশন হয়ে যেতে পারে। আগামী যে 2000 বছরের ব্যাপারটা, এই 2000 দিনের কথাটা আপনি বললেন, সেটা আগামী 5 বছরের মধ্যে সেরকম একটা ঘটনা ঘটতেই পারে। দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি এই অল্টারনেট কারেন্সির খেলাটা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু আমেরিকা নিজের গ্রিপটা হারাবে ফ্রম দি ওয়ার্ল্ড ট্রেড অর্ডার। যদি সেটা হারায়, অল্টারনেট বহু ছোট 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 পাওয়ার জেনারেট করবে। এই ছোট পাওয়ারগুলো নিজের কন্ট্রোলের সাথে গোটা খেলাটাকে কিন্তু তৈরি করবে। যদি গোটা খেলাটাকে পাওয়ারফুলি তৈরি করতে পারে, তাহলে কিন্তু গোটা স্ট্রাকচারটা অফ দি ওয়ার্ল্ড অর্ডার ইজ গোয়িং টু চেঞ্জ, যেটা কিন্তু আমেরিকার কন্ট্রোলে আর থাকবে না। সেই কারণে এরা কি চেষ্টা করছে, একটা অদ্ভুত ম্যাজিক খেলার চেষ্টা করছে। সেই ম্যাজিকটা হলো যে কোনো একটা ভাবে এই ইকোনমিক ট্রেড রুটটাকে আমি ঘেটে দিলাম। মানে যদি দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, প্রথমেই সাপ্লাই লাইনটা কেটে দেয়। কেন কেটে দেয়? তাহলেই একটা আর্মি 50% হেরে যায়। সেই রকমই ধরতে পারো যে বিআরআই রুটগুলো, যে দেশগুলো এনগেজ থাকতে পারে, তাদের মধ্যে যদি সবসময় টাসেল হয়, তারা কি কনস্ট্রাকটিভ চিন্তাধারা করতে পারবে? আমরা যদি সংসারে সারাক্ষণ ঝগড়া করি, আমরা কি কনস্ট্রাকটিভ ভাবনা চিন্তা গল্প এটা আমাদের থেকে ভালো আর কজন বোঝে? এটা হতে পারে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যখন আমি এসসিওর কথা বলছি, এসসিওতে এমন এমন পাওয়াররা এসে জুড়েছে, মানে দুঃখের বিষয় সেখানে পাকিস্তানও আছে, আই ডোন্ট ডিসএগ্রি টু দ্য ফ্যাক্ট, বাট এরা যখন জুড়ছে, সেটাও কিন্তু ট্রাম্পের কাছে একটা বিরাট প্রবলেম্যাটিক ম্যাটার। কেন প্রবলেম্যাটিক? সেই কারণেই কি পাকিস্তানকে কাছাকাছি নেবার চেষ্টা করছে আমেরিকা। শুধু তাই না, সেই কারণে পাকিস্তানকে নিচ্ছে আরেকটা সংস্থা বা আরেকটা সংস্থার এক্সিস্টেন্সিয়াল স্ট্যাটাসকে ভুলে গেলে চলবে না। ছোট হলেও সেটা কিন্তু ডেঞ্জারাস অ্যান্ড এফেক্টিভ। সেটা হলো বিমস্টেক। সেখানের জন্য বাংলাদেশকে ডিস্টার্ব করছে। বাংলাদেশ, পাকিস্তান এইগুলোকে ডিস্টার্ব করার চেষ্টা বা এইগুলোকে ডিস্টার্ব করার যে প্রবণতাটা এরা দেখাচ্ছে, তার মূল কারণ হচ্ছে যে এই ডিস্টারবেন্স প্রসিডিওরটা যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে কি হবে? সব জায়গা থেকে, যেটা বললে ডিভাইড অ্যান্ড রুল, সব জায়গা থেকে ডিভাইড অ্যান্ড রুল হবে। কেউ তার গভর্নমেন্টকে স্টেবিলাইজ করতে পারবে না। গভর্নমেন্ট যদি স্টেবিলাইজ না হয়, সেই দেশের ইকোনমিক মডেল বা পলিসি কিসের স্টেবিলাইজেশন? কোনো স্টেবিলাইজেশন আসবে না। ডিস্টারবেন্স উইল বি দি মেন পলিসি। যত ডিস্টারবেন্স বাড়বে, তত তাহলে কনফ্লিক্ট বাড়বে। যত কনফ্লিক্টের মধ্যে তো নিজের দেশেই তো কনফ্লিক্টে জড়িয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেনেটরদের সঙ্গে তো তার এমনি এটা নিয়ে একটা তীব্র মতবিরোধ হচ্ছে। শুধু তাই নয়, এই যে গত 2 সপ্তাহ ধরে যেভাবে কাশ প্যাটেলকে যেভাবে কোয়েশ্চেন করা হচ্ছে, যেভাবে অ্যাক্ট অফ ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড অ্যাক্ট অফ ডোনাল্ড ট্রাম্প গভর্নমেন্টকে কোয়েশ্চেন করা হচ্ছে, ইট ইজ এ ডিসগ্রেস। যে এই ধরনের কাজকর্ম, তার মানে তাদের দেশের মানুষরা বুঝতে পারছে যে আমেরিকার ক্ষতি হচ্ছে। তাহলে কেন করছেন উনি এরকম, সেটা উনার বোঝাটা খুব প্রয়োজনীয়। সুতরাং অল আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট ডোনাল্ড ট্রাম্প যে রাস্তায় আমেরিকাকে নিয়ে ভাবছে, বাকি আমেরিকা কিন্তু সেই রাস্তায় ভাবছে না। এবং এই ভাবনা চিন্তা যদি আরও হতে থাকে, বিশ্বের বন্ধুত্ব হারাবে, বিশ্বের সঙ্গ হারাবে, এবং একটা সময় আমেরিকা একদম সাইডলাইন এবং একা হতে পড়ে যাবে। এবং সেটার জন্য 2000 দিনের যে কথাটা আপনারা বললেন, সেটা কিন্তু খুব একটা অবাস্তবিক নয়।
একদম। আমি যদি একটু কিছু বছর পিছিয়ে যাই, যবে এই যুদ্ধটা শুরু হয়েছিল 2.5-3 বছর আগে ইউক্রেন এবং রাশিয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে জো বাইডেন তিনি যেভাবে ইউক্রেনকে পেছন থেকে সাপ্লাই চেনটাকে রেডি রেখেছিলেন, বা আমরা বলতে পারি ইউরোপীয় ইউনিয়নের আকাশ একটা সময় বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে রাশিয়া সেটা ইউজ করতে না পারে, তারপরে সেটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে খুলে দেওয়া হয়, এবং খুব বেশি বিরোধ যে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে করেছে সেটাও আমরা তারপরে আর দেখতে পাইনি। কোথাও দাঁড়িয়ে কি এইরকম একটা সময় আবার আসছে যখন ইউরোপীয় ইউনিয়ন হাত ছেড়ে দেবে ডোনাল্ড ট্রাম্পের? শোনো, তুমি জানো কবরস্থানের নাম করে যে জমি কেনা হয় সেটা অনেক কম দামে পাওয়া যায়। যারা জানে না পাঠকদের জন্য বলছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। একটা মানুষকে আমি চিনি যে একর একর জমির কিনেছিল কবরস্থান হিসাবে তার ওয়াইফকে কবর দেওয়ার জন্য। আজকের ডেটে সেই জমিটার কি নাম জানো? ট্রাম্প গলফ এস্টেট। অর্থাৎ কবরস্থান হিসাবে কিনে তার বউকে ওখানে কবর দিয়ে এখন ওখানে রিক্রিয়েশনাল লাক্সারি পারপাসে ওটা বাণিজ্যিক কারণে ব্যবহার করে। সেই লোকটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তার থেকে যদি আমরা ইমোশন, সেন্টিমেন্ট এইগুলো এক্সপেক্ট করে থাকি ফর দ্য ওয়ার্ল্ড অর্ডার, মানুষের জন্যে, মানবিকতার জন্যে, আমরা শিশু, আমরা অত্যন্ত শিশু। দ্বিতীয় কথা, হান্টার বাইডেন যাকে সামনে রেখে জো বাইডেন এন্টায়ার ওয়ার্ল্ডে আর্মস ট্রিটি ঘটিয়েছে, সেই লোকটা আজকের ডেটে একটা প্রেস স্টেটমেন্টে মুখ খোলার জায়গা নেই, তার জন্য লুকিয়ে বেড়ায়। তার কারণটা কি? আজকে ইউক্রেনকে অস্ত্র সাপ্লাই শুধু না, ইউক্রেনের ভিতরে এনগেজমেন্টের জন্য যা যা সেকেন্ড অর্ডার আর্মস মানে ব্ল্যাক মার্কেট আর্মস ঢোকানো হয়েছে, কার থ্রু দিয়ে ঢোকানো হয়েছে, কারা সেই সংস্থার সাথে যুক্ত, তার নাম রিভিল করুক। ডোনাল্ড ট্রাম্পও সেগুলো রিভিল করবে না। কেন জানো? সেই রিভিল করবে না, তার কারণ হচ্ছে যেই যেই দেশের মাধ্যমে এই ট্রানজাকশনগুলো হচ্ছে সেই সব দেশের লাক্সারি এবং সেই সব দেশের ট্যুরিস্ট স্পটগুলো চেক করো, সব জায়গায় তুমি ট্রাম্পের নিজের নিজের রিসোর্ট পাবে। সুতরাং আমেরিকা একটা রাষ্ট্র, আমেরিকার রাষ্ট্রপ্রধান না, আমেরিকাকে একটা টুল হিসাবে ব্যবহার করেছে তার নিজের বাণিজ্যিক গেইন করার জন্যে। আমরা যখন করাপশন নিয়ে এত গলা ফাটাই, আমাদের দেশের মানুষের বোঝা উচিত ইন্টারন্যাশনাল করাপশনে আমেরিকা এবং আমেরিকার রাষ্ট্রপতিরা কত বেশি ইন্ডালজড সেটা জানাটার খুব প্রয়োজনীয়তা আছে বিফোর অ্যানালাইজিং আমেরিকা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। আমি একটু ডোনাল্ড ট্রাম্পের টুইটটা আরেকবার দেখাতে বলবো যে ডোনাল্ড ট্রাম্প কি করছেন, তিনি কি প্রচ্ছন্নে রাশিয়াকে একটা ধমকি দিচ্ছেন। আমি একটু ফুল ফ্রেমের টুইটটা দেখাতে বলবো। এই যে উনি লাস্টে বলেছেন গুড লাক টু অল, এবং তিনি শুরু করেছেন এইরকম একটা জায়গা থেকে যে আফটার গেটিং টু নো অ্যান্ড ফুললি আন্ডারস্ট্যান্ড দ্য ইউক্রেন রাশিয়ান মিলিটারি অ্যান্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড আফটার সিইং দ্য ইকোনমিক ট্রাবল ইট ইজ কজিং রাশিয়া, অর্থাৎ এই ইকোনমিক যে প্রবলেমটা তৈরি হচ্ছে তার কারণ রাশিয়া। এবং তারপরে তিনি খুব সুন্দরভাবে ইউরোপীয় ইউনিয়নের কথা বলেছেন, ন্যাটোর কথা বলেছেন, অরিজিনাল বর্ডারের কথা বলেছেন, সবটা বলে তিনি বলছেন গুড লাক টু অল। মানে কোথাও কি তিনি এটা অলক্ষ্যে একটা রাশিয়াকে ধমকি দিলেন?